আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? ওয়াইএসএসসি প্রেজেন্ট কর্পোরেট টকের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি সোহানা ইসলাম। এবং ক্যারিয়ার টকে আমরা মেইনলি যে বিষয়গুলো ডিসকাস করব সেগুলো হচ্ছে ইয়াংদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে এবং কিভাবে তারা কর্পোরেটে আরো ভালো করতে পারবে, কর্পোরেটে নিজেদের পজিশন আরো গ্রো করতে পারবে এবং একটা এত কম্পিটিশনের মাঝেও একটা পজিশন তারা কিভাবে তৈরি করতে পারবে এবং কিভাবে সেই পজিশনটা ধরে রাখতে পারবে। ওভারঅল কিভাবে আপনি একজন স্কিল ম্যান পাওয়ার হিসেবে গড়ে উঠতে পারবেন সেই বিষয়গুলোই আমরা ডিসকাস করব ক্যারিয়ার টকের এই পর্বে। এবং প্রতিটি পর্বেই কিন্তু আমাদের সাথে থাকবেন কর্পোরেট এক্সপার্ট অথবা এক্সপিরিয়েন্স পারসন অথবা ট্রেনার অথবা কর্পোরেট কোচ। তাই কর্পোরেট নিয়ে যে কোনো রকমের কোশ্চেন আপনারা কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন, আমরা সেই কোশ্চেন গুলো তুলে ধরবো আমাদের গেস্টের কাছে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আছেন একজন স্পেশাল গেস্ট। তিনি হচ্ছেন জাভেদ আক্তার স্যার। স্যার দীর্ঘ 23 ইয়ার্স ধরে কর্পোরেটে আছেন এবং অনেক বছর যাবত ইউনিলিভারে কাজ করে আসছেন। বর্তমানে স্যার ইউনিলিভার সাউথ এশিয়ার ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথ এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন। তো আমি আর বকবক না করে স্যারকে নিয়ে আসছি। অনেক ধন্যবাদ আসসালামু সোহানা আলাইকুম ফর দ্য স্যার। লাভলি ইন্ট্রোডাকশন। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আজকে প্রোগ্রামে আসতে পেরে খুবই আনন্দিত। Thank you, sir. We are so much lucky today that we have you in this session. So, স্যার আমি তো আপনার সম্পর্কে খুবই ছোট করে একটু বলেছি যে আপনি হচ্ছে ইউনিলেভারে আছেন। স্যার আপনি যদি কাইন্ডলি আপনার সম্পর্কে আমাদের মাঝে একটু বলতেন, we would love to hear. আচ্ছা, আমি আমার পড়াশোনা সবকিছুই ঢাকায়। আমি স্কুল, ইউনিভার্সিটি, কলেজ সমস্ত কিছু ঢাকায়। আমি আইবিএ থেকে বিবিএ করে গ্রাজুয়েট করি। তো আমি বিবিএ ফার্স্ট ব্যাচ। ওখান থেকে গ্রাজুয়েশনের পর আমি 3.5 বছর ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে ছিলাম। ওখানে ইনফ্যাক্ট আমার সেলসে হাতে খড়ি। তো আমি ট্রেড মার্কেটিং কিছুদিন কাজ করি, তারপর ব্র্যান্ড মার্কেটিং এ করি। এখন প্রায় 19.5 বছর, অলমোস্ট একটু বেশি হবে। 19.5, অনেক মনে হয় 19.5 বছর, আমারও মনে হয় অনেক দিন হয়ে গেল ইউনিলিভারে আছি। আমি ইউনিলিভার বাংলাদেশে থেকে আহ, আমি কাজ করেছি অল অ্যাক্রস এশিয়া। এরা কিছু আগে বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়াতে ছিলাম কিছুদিনের জন্য, তারপর আবার বাংলাদেশে আসি। এরপর সাউথ ইস্ট এশিয়াতে ছিলাম। আমি রেক্সোনা নামে একটা ব্র্যান্ডের গ্লোবাল ব্র্যান্ড ডিরেক্টর ছিলাম সাউথ ইস্ট এশিয়া, নর্থ এশিয়া, অস্ট্রেলিয়ার জন্য। এরপর আমার লাস্ট অ্যাসাইনমেন্টটা ছিল, এর আগে আমি বাংলাদেশের মার্কেটিং ডাইরেক্টর ছিলাম, এবং তারপর গত 3 বছর ধরে আমি এখন একটা সাউথ এশিয়া রোলে আছি। গ্রেট স্যার, অনেক অনেক বেশি এক্সপিরিয়েন্স। তো স্যার আমি যে শুনেছি যে আমরা শুনেছি অ্যাকচুয়ালি যে আপনার দীর্ঘ 1997 থেকে আপনার হচ্ছে কর্পোরেট জার্নি শুরু। তো স্যার এই যে কর্পোরেটের শুরুর দিকটা কিভাবে ছিল এবং একদম শুরু থেকে উম, একদম শুরু থেকে এই পর্যন্ত আসা ওভারঅল জার্নিটা কেমন ছিল স্যার, আমাদের মাঝে যদি একটু বলতেন। আচ্ছা, ও অনেক দিনের জার্নি। এবং তবে আমি বলবো যে আহ, আমার এখনো কিন্তু মনে হয়, ফ্রেশ গ্রাজুয়েট যখন বেরিয়ে প্রথম চাকরি করে আমারও তাই মনে হয়। হ্যাঁ, আমার কিন্তু মনে হয় না আমি অলমোস্ট 23 বছরের চাকরি করেছি। আহ, এবং আমি বলবো যে আমার অভিজ্ঞতা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে যখন ছিলাম, আমি ওখানে টেরিটরি অফিস হিসেবে জয়েন করি। আমার ফাউন্ডেশনাল কিছু বছর ওখানে কেটেছে। আমার খুবই অসাধারণ কিছু এক্সপিরিয়েন্স হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সাথে। তারপর মার্কেটিং অবভিয়াসলি 19.5 বছর ধরে ইউনিভার্সিটির সাথে করছি, অসাধারণ। আমি একটা জিনিস আমি বলবো, এই 23 বছরে এখনো আমি প্রতিদিন শিখছি। তো আমি, তোমরা যদিও বলছো যে অনেক এক্সপিরিয়েন্স আমার, বাট আমি বলবো যে আমি অনেক কিছুই জানি না, এবং আমি এখনো প্রতিদিন অনেক কিছু শিখছি। তো এই কারণে মনেই হয় না যে 23টি বছর চলে গেছে, কারণ প্রতি বছর প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি, নতুন কিছু শিখছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। অ্যাকচুয়ালি এই কথাটা আমি হচ্ছে কাউকে, যে কোনো এক্সপার্ট বা এক্সপিরিয়েন্স কাউকে জিজ্ঞেস করলেই সে বলে যে না আমার তো এখনো তেমন কোনো এক্সপিরিয়েন্স হয়নি। আসলে সেটা আমাদের কাছে সেটা হচ্ছে অনেক বড় একটা জিনিস যে অ্যাকচুয়ালি অনেক বেশি এক্সপিরিয়েন্স। তো স্যার আপনার যে জার্নিটা এবং এবং হচ্ছে মার্কেটিং এ থাকা, তো শুরুটা কেন মার্কেটিং ক্যারিয়ারে ছিল এবং why we should
choose marketing? আচ্ছা, well আমার অ্যাকচুয়ালি শুরু ছিল সেলসে। হ্যাঁ, সো আমি অ্যাকচুয়ালি আচ্ছা টেট্রা অফিসে ছিলাম এবং প্রায় বছরখানেক আমি সেলসে ছিলাম। আহ, আমার মতে ওই 1 বছর বেশ ডিফাইনিং একটা টাইম ছিল, কারণ আমি তখন লিটারালি রাস্তা রাস্তায় ঘুরে দোকান দোকানে যেতাম। হ্যাঁ, আমার প্রতিদিন ডিউটি ছিল প্রায় আউটলেট কল করতে হতো এবং 30টা আউটলেট মানে দোকানে আমাকে যেতে হতো, কল করতে হতো। এবং ওই সমস্ত এক্সপিরিয়েন্স থেকে আস্তে আস্তে বোঝার চেষ্টা করছি এবং তারপর ওখান থেকে আমি ব্র্যান্ড ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার হয়ে আসি। মার্কেটিং কেন, সত্যি কথা বলতে কি আমি সবসময় সেলস ও মার্কেটিং এ ইন্টারেস্টেড ছিলাম, লার্জলি কারণ একটু মানুষ নিয়ে কাজ করা, মানুষ বোঝা। মানুষ নিয়ে কাজ কারণ করা। মার্কেটিং এ হ্যাঁ, এটা আমাকে সবসময় ইন্সপায়ার করতো, সেই কারণেই ছিল। বাট যেটা আমি বললাম, মানুষ নিয়ে কিন্তু সেলসও কাজ করতে হয় এবং সেলস হচ্ছে অসাধারণ একটা জায়গা। আমি সবসময় বলি যে আমার ক্যারিয়ারের একটা বড় হাইলাইট বা ফাউন্ডেশন যদি থাকে সেটা হচ্ছে সেলস থেকে শুরু করা। ওটার পরে তারপরে আমি মার্কেটিং এ অনেক কিছু বুঝতে পেরেছিলাম। সো মার্কেটিং ও কারণেই, কারণ মার্কেটিং হচ্ছে অনেক ক্ষেত্রে যেটা হয় কনজিউমার সাইকোলজি নিয়ে কাজ করা, মানুষকে বোঝা। এই কাজটা আমাকে খুব অনুপ্রাণিত করে, সেই কারণে আমি ওখান থেকে শুরু করেছি এবং এখনো আছি, এত বছর করছি। গ্রেট গ্রেট। সো স্যার, আমাদের ফ্রেশারদের ক্ষেত্রে আমরা যারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, তো আমরা কিভাবে মাল্টিন্যাশনালের জন্য বা নিজেদের ক্যারিয়ারের জন্য এখন থেকেই নিজেদেরকে প্রস্তুত করতে পারি বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রথমত আমি বলবো যে মাল্টিন্যাশনাল অথবা মাল্টিন্যাশনাল না চিন্তা করো না। হ্যাঁ, প্রথমত যেটা আচ্ছা চিন্তা করো যে নিজেকে কিভাবে তৈরি এবং প্রস্তুত করা যায়। এবং এবং ওটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস। কারণ এমন না যে মাল্টিন্যাশনাল যদি ক্যারিয়ার না হয়, এমন না যে অসাধারণ অনেক কাজ হচ্ছে বাংলাদেশে, অনেক অর্গানাইজেশন, অনেক কোম্পানিতে কাজ হচ্ছে। হ্যাঁ, সো মাল্টিন্যাশনাল অফকোর্স একটা জিনিস, আবার লোকাল কোম্পানি একটা জিনিস, অথবা নিজে নিজে অনেক কিছু করা ইজ আনাদার বিগ থিং। কারণ এগুলো সবকিছু করার জন্য ইম্পর্টেন্ট যে জিনিসগুলো হচ্ছে, যখন আমরা পড়াশোনা করছি না, তখন চেষ্টা করো যতদূর সম্ভব একটু সারা বিশ্ব সম্পর্কে জানার, একটু যে একটা কথা আছে স্ট্রিট স্মার্ট ওয়ান, এটা খুবই জরুরি। কারণ আমরা অনেকেই যে কেতাবি বুদ্ধি খুব বেশি দিন চলে না। হ্যাঁ, এবং যেটা হবে যে আমরা যখন প্রথম প্রথম যখন এত বছর করে, আমি বলবো যে আমি যখন প্রথমে গ্রাজুয়েশন করে বের হলাম, তো আমি তো আচ্ছা আমি বিবিএ করেছি, আইবিএ থেকে করেছি, মনে হলো যে আমি অনেক কিছু জানি। হ্যাঁ, অনেক কেতাদুরস্ত হয়ে মনে করো আমি চোখ পয়সা অফিসার আসছি। কিন্তু আসলে যখন রিয়েল লাইফে যখন নামি এবং যখন কাজ করতে হয়, তখন অনেক কিছু চিন্তা করতে হয়, অনেক পার্সপেক্টিভ নিয়ে আসতে হয়। তো আমার অ্যাডভাইস হবে যতদূর সম্ভব পড়াশোনা করার সময় যতদূর শেখা যায়, হ্যাঁ, শিখলে ওইটাকে যদি ব্যবহার করা যায়, অনেক দূর এগোনো যায় এটা। থ্যাংক ইউ স্যার, অসম্ভব সুন্দরভাবে বলেছেন যে অ্যাকচুয়ালি জানতে হবে, আমাদের আউট নলেজটা থাকা খুবই প্রয়োজন যে কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে। তো স্যার, আরেকটা কোশ্চেন আছে, যে সেটা হচ্ছে সিজিপিএ, যে জিনিসটা হচ্ছে আমাদের, আমরা যারা হচ্ছে ভার্সিটিতে আছি, আমাদের মধ্যে খুবই দুশ্চিন্তার একটা কারণ। এবং আমরা নানা জনের নানা মত এই সিজিপিএ নিয়ে, অনেকে মনে করে সিজিপিএ অনেক গুরুত্বপূর্ণ, অনেকে হবে না, সিজিপিএ ছাড়াও যাবো। তো আপনার স্যার কি মতামত যে সিজিপিএ অ্যাকচুয়ালি কতটা গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে মাল্টি ন্যাশনালের ক্ষেত্রে সিজিপিএ কতটা ম্যাটার করে, আপনি যদি একটু বলতেন? আচ্ছা, এটা আমরাও যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম একই জিনিস চিন্তা হ্যাঁ করতাম। হ্যাঁ। হ্যাঁ, যে সিজিপিএটা কি হবে না হবে। আসলে একটা জিনিস যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে হ্যাঁ, সিজিপিএ একটা মিনিমাম সিজিপিএ তো প্রয়োজন। বাট তাই বলে যে এখন আমাকে একেবারে 3.9 and 4 পেতে হবে সিজিপিএ টু গেট ইনটু মাল্টিন্যাশনাল, ইটস নট নেসেসারি। ওটা প্রয়োজন না। প্রয়োজন যেটা সেটা হচ্ছে যে একটা, বিকজ একটা মনে রাখতে সিজিপিএ কিন্তু একটা কোয়ালিফিকেশন, বাট ওটা কিন্তু মানুষকে এ করে না। তো আমি আমার ব্যাচের সাথে যদি বলি, আমার ব্যাচেও এবং যারা সিজিপিএ 4 পেয়েছে অন্য কিছু করছে, বাট এমন না যে আবার সিজিপিএ ছিল খারাপ হলেও অনেক ভালো করছে। সো ব্যালেন্স দুটোই করতে হবে। সিজিপিএ একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট, কারণ ওটা যেটা হয় কি যে কোনো জিনিসে যেটা হয়, একটা সিভি যখন যায় কিছুটা ফিল্টার করে, তাই না? সিজিপি একটা ফিল্টার, তো মিনিমাম একটা ডিসেন্ট সিজিপি রাখতে হবে। এমন না যে মানে আমাকে এখন টপ অফ দ্য ক্লাস, টপ 1% এর মধ্যে হতে হবে। হ্যাঁ, বাট অ্যাজ লং অ্যাজ একটা ডিসেন্ট সিজিপি রাখা যায়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর আমি যদি বললাম না, সিজিপি ইজ একটা এলিমেন্ট, এটা ইট ইজ নট দি অনলি এলিমেন্ট। ওটার সাথে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, যেমন আমি বলি যে অনেক ক্ষেত্রে যেটা হবে যে আমাদের ওভারঅল একটু ইকোনমি সম্পর্কে জানতে হবে,
মাইক্রো ইকোনমিক ম্যাক্রো ইকোনমিক ইমপ্লিকেশনস কি সেগুলো জানতে হবে, ওটার উপর কনজিউমারদের উপর ইমপ্লিকেশন কি। কেউ যদি ফাইন্যান্স করে, ফাইন্যান্স কাজ হলে তাহলে তাদের একটু জানতে হবে যে আচ্ছা এই যে এখন একটু স্লোডাউন হচ্ছে, ব্যাংকের ইন্টারেস্ট রেট কমাচ্ছে, ওটার ইমপ্লিকেশনস কি। তো একটু ওগুলো বুঝতে হবে যে এগুলোর কারণে কি হতে পারে। হ্যাঁ, আমরা যদি লোন দিতে থাকি আরো বেশি করে, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট, হ্যাঁ, ডেট টু জিডিপি রেশিওর ইমপ্লিকেশনস কি দেশের জন্য, হ্যাঁ, এগুলো বুঝতে হবে কতটা ইজ হেলদি। তো অনেক কিছু একটু ওয়াইডার পার্সপেক্টিভ প্রয়োজন। সিজিপি যেটা বললাম দরজা পর্যন্ত নিবে, হ্যাঁ, কিন্তু দরজার ভেতরে ঢুকতে হলে আরেকটু ওয়াইডার পার্সপেক্টিভ প্রয়োজন হয়। আচ্ছা আচ্ছা, তো রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি আপনারা এই বিষয়গুলোই দেখেন, বা আপনি যদি একটু ক্লিয়ার করে বলেন যে আপনারা রিক্রুটমেন্ট প্রসেসে আপনারা হচ্ছে কিভাবে জাজ করেন বা কোন কোন বিষয়গুলো দেখেন আচ্ছা, স্পেসিফিক্যালি? আমি যদি ইউনিলিভারের রিক্রুটমেন্ট কথা বলি, আচ্ছা সেটা বলি, সেটার একটা বড় জিনিস যেটা সেটা হয় যে ইন্ডিভিজুয়ালের এবিলিটি, হ্যাঁ, ল্যাটারাল থিঙ্কিং কি পরিমাণ আছে, হ্যাঁ, অনেক কিছু ওরা কানেক্ট করতে পারে কিনা, হ্যাঁ, সেগুলো দেখা হয়। তো আমরা যদি দেখি যে ইন্টারভিউ প্রসেস যেটা হয়, আই ডোন্ট নো অল অফ ইউ গাইজ নো, ইউনিলিভার ইন্টারভিউ একটা ইনিশিয়াল ইন্টারভিউ হয়, তারপর একটা সিলেকশন হয়, এটা অলমোস্ট গেমিফিকেশন, হ্যাঁ, সো ইটস অলমোস্ট লাইক প্লেইং আ গেম, এবং সেটাকে আমরা অ্যাসেস করি ক্যান্ডিডেটকে। তারপর ওরা যখন সিলেক্ট হয়ে আসে, যখন ম্যানেজমেন্ট ট্রেনিং নেওয়া হয়, ওদেরকে কিন্তু একটা অলমোস্ট একটা বুট ক্যাম্পে পাঠানো হয়। এবং বুট ক্যাম্প মানে লিটারালি ওদেরকে একটা কেস স্টাডি দেওয়া হয়, অল্প সময় দিয়ে হ্যাভ টু কাম উইথ রেকমেন্ডেশন। এবং শুধু সেটা রেকমেন্ডেশনের আনসার কারেক্টনেস নিয়েও সেটা না, কালেকটিভলি কিভাবে কাজ করছে। কারণ অর্গানাইজেশন যখন আমরা কাজ করি, আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি করি না, না? আমরা যখন ইউনিভার্সিটি স্কুল কলেজে থাকি, আমাদের ইন্ডিভিজুয়াল সাকসেস ডিটারমাইন করে, তাই না? কিন্তু একটা অর্গানাইজেশন যখন কাজ করছি, একমাত্র আমার সাকসেস ডিটারমাইন করে না অর্গানাইজেশন সাকসেস। আমরা যখন কালেকটিভলি কাজ করতে পারি তখনই সেটা আমাদের কাজে আসে। সো এই সমস্ত অনেক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট হয় যে এই ইন্ডিভিজুয়াল কোলাবরেট করতে পারে কিনা। একটা বড় কোয়ালিটি হচ্ছে ব্যবসায় যেটা হয়, খুব অনেক ভোলাটাইল এনভায়রনমেন্ট থাকে, হ্যাঁ, আমরা বইয়ে যেগুলো পড়ে আসি না যে অলমোস্ট মনে হয় না সাজানো গোছানো, ব্যবসাটা ওরকম না। বিজনেসে যখন হয় অনেক আনসার্টেনিটি থাকে, অনেক ইনফরমেশন থাকে না, অনেক রিস্ক নিতে হয়। তো একটু প্রেশারের মধ্যে যখন লোকজন চিন্তা করে কাজ করতে পারে না, তখন খুব এই সমস্ত জিনিস অ্যাসেস করা হয়। সো যেটা আমি বলছিলাম, এই সমস্ত জিনিস হচ্ছে একটু স্ট্রিট স্মার্ট হতে হয়, একটু অ্যাওয়ারনেস থাকতে হয়, প্রেজেন্স অফ মাইন্ড থাকতে হয়, যেটা প্রয়োজন রিক্রুটমেন্টে যাওয়ার জন্য। আচ্ছা, তো একটা লং প্রসেসের মধ্যে দিয়ে তাদেরকে জাজ করা হয়। তো স্যার সেক্ষেত্রে তাদের মাঝে যারা হচ্ছে ফ্রেশার বা ইন্টারভিউ, তো তাদের মাঝখানে আপনারা হচ্ছে কোন ধরনের স্কিলস মাস্ট থাকা দরকার, বা তাদের মধ্যে কোন ধরনের স্কিলস আপনারা নোটিফাই করেন যে তাদের মধ্যে এই স্কিল গুলো আছে কিনা, সেগুলো কি কি? মানে এটা ডিপেন্ড করে কে কি ফাংশনে কাজ করছে। তা আমি একটা জিনিস, যেমন আমি কেউ যদি সেলসে যায়, একটা বড় জিনিস যেটা হচ্ছে সেলসের জন্য হচ্ছে অন্য আরেকজনের সাথে ইন্টারাক্ট করা। সেলসের একটা বড় জিনিস হচ্ছে যে লোকজনের সাথে কথা বলতে হবে, করে কাজ করতে হবে, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কেউ যদি মার্কেটিং এ আসে, একটা বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে আমি যেটা বলি কনজিউমার ইনসাইট। হ্যাঁ, ইনসাইট মানে হচ্ছে মানুষজনকে বোঝা, হ্যাঁ, সাইকোলজিক্যাল কনজিউমার বিহেভিয়ারটা বোঝা। যেমন আমি একটা ইনসাইটের এক্সাম্পল দিই, পেপসোডেন্ট টুথপেস্ট, হ্যাঁ, পেপসোডেন্ট টুথপেস্টের যে জিনিসটা বলে না, বলে 12 ঘন্টা জীবাণু ধ্বংস করে। বাট এটার কারণটা হচ্ছে ইনসাইটটা কি, কারণ 12 ঘন্টা এটা কি শুধু বলার জন্য, সেটা না। আসলে মা যখন মারা কিন্তু সবসময় কিন্তু চিন্তা করে, তাই না? ইভেন আমার মা, এখন ওনার বয়স প্রায় 70 বছর, হ্যাঁ, কিন্তু তাও আমার নিয়ে চিন্তা করে। আমি এত করে তারপরে, এবং সে মাদের নেচারটি এরকম। আমি শিওর তোমার মা নিশ্চয়ই, সবার মাই সেটা চিন্তা করে। কিন্তু মাদের চিন্তাটা সবচেয়ে বেশি হয় যখন চোখের সামনে থাকে না। যেমন আমরা যখন ইউনিভার্সিটি যাচ্ছি, কলেজে যাচ্ছি, কাজে যাচ্ছি, মাদের খুব চিন্তিত থাকে। এবং সেই চিন্তার সময় তাদের কিন্তু একটা জিনিস চিন্তা থাকে যে ও কি খাচ্ছে, উল্টাপাল্টা কিছু খাচ্ছে কিনা, কারণ দাঁতে পোকা হবে। তো আমি যখন বলি যে আমি প্রোটেক্ট 12 ঘন্টা, তখন কিন্তু তার মার সেই রিঅ্যাসুরেন্স হয় যে আচ্ছা না, আমি যদি পেপসোডিন দিয়ে ব্রাশ করি, তাহলে 12 ঘন্টা ও যাই খাক কোনো প্রবলেম হবে না। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে কিছু ফ্যাক্ট, যেটা থেকে আন্ডারলাইং হিউম্যান ইমোশন যেটা, সেই জিনিসটা বোঝাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো মার্কেটের হিসেবে এটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা যদি এটা করতে পারি। আমি যদি ফাইন্যান্সে যাই, তা আমার একটা জিনিস হচ্ছে যে আমার বেসিক ফাইন্যান্সিয়াল একুইপমেন্ট থাকতে হবে।
তাই না? একটা P&L স্টেটমেন্ট পড়তে হবে, শুধু স্টেটমেন্ট পড়লে হবে না, হ্যাঁ আমাকে স্টেটমেন্ট পড়ে বুঝতে হবে একটা কোম্পানির স্ট্রেংথ কি, হ্যাঁ সো ওই থিওরিটিক্যাল নলেজটা দরকার, হ্যাঁ যেমন হোয়াট ইজ প্রাইস মাল্টিপ্লায়ার্স, হ্যাঁ হোয়াট ইজ দি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, হ্যাঁ প্রাইস আর্নিং মাল্টিপ্লায়ার কি, এইগুলো ইমপ্লিকেশনস কি, হ্যাঁ হোয়াট ইজ লেভারেজ, এই সমস্ত জিনিস অনেক কিছুই একটু জানতে হবে। সো এটার ডিপেন্ড করে কি লাইনে যাচ্ছি, বাট এই একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ইনক্রিজিংলি এবং এখনকার দিনতে হচ্ছে আমরা কিন্তু অনেক অনেক ডেটা এখন পাচ্ছি, অনেক ইন্টারনাল এক্সটার্নাল ডেটা, এবং আমাদের কিন্তু এখন যেটা করতে হবে এবং নেক্সট জেনারেশন যারা আসছে এবং তোমরা যখন আসবে, হ্যাঁ অনেকগুলো ডেটা নিয়ে কাজ করতে হবে। সো একটা এবিলিটি থাকতে হবে যে এই ডেটাগুলোকে সিনথেসাইজ করে কিভাবে কাজ করা যায়, সবকিছু একসাথে দেখে একটা কাজ করা যায়। কারণ আমরা যখন কাজ করেছি, আমি বলবো আমি যখন প্রথম জয়েন করেছি খুব বেশি ডেটা ছিল না, হ্যাঁ এরকম মোটা মোটা বইতে জিনিস আসতো, আমরা নিলসনের রিটেল যেটা দেখতাম মোটামোটা একটা বই থাকতো, বই থেকে আমরা তুলতাম একটা কাগজে। সো দ্যাট ইজ প্রায় 20 বছর 23 বছর আগে। এখন যেটা আসে অলমোস্ট রিয়েল টাইম ডেটা আসে, এত ডেটা আসে যে ওগুলোকে কিভাবে কানেক্ট করা যায় সেটা খুবই খুবই জরুরি হবে অ্যাক্রস অল বিজনেস। কারণ ডেটা এখন সবাই বলে না ডেটা এখন নতুন ফুয়েল, and so ডেটাকে যতই ভালো কানেক্ট করা যায়, and that is a skill যেটা is really be important সবার জন্য across the business. সো ডেটা নিয়ে কাজ করা আপনার মতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইয়েস, এখন তো প্রচন্ড মানে অবাক হয়ে যেতে হয়, যেমন আমাদের সময় এত ডেটা তো ছিল না, না আমি যখন করি তখন গুগল এত বড় কিছুই ছিল না, হ্যাঁ তো আমি এখন অলমোস্ট সবার হাতে একটা স্মার্টফোন আছে, সবার কম্পিউটার অ্যাক্সেস আছে। আমি প্রথম কম্পিউটার দেখি হচ্ছে আমি যখন IBA তে যাই, তো ইমাজিন ইউনিভার্সিটিতে যাওয়ার পর আমাদের একটা কম্পিউটার ল্যাব ছিল প্রথম, তখন প্রথম আমি কম্পিউটার দেখি। আমার তখন একটা জিনিস ছিল ওয়ার্ড স্টার বলে একটা জিনিস ছিল, বেসিক্যালি হোয়াট ইজ টুডে যেটা মাইক্রোসফট ওয়ার্ড, যেটা ওয়ার্ড স্টার, ওয়ার্ড পারফেক্ট, অনেকগুলো ইউ উইল নট নো, এই সমস্ত জিনিস ছিল, ওগুলো আমি জানতাম না কিভাবে কাজ করতে হয়। এখন ন্যাচারালি সবাই এটার উপর কাজ করে। তো আমি এভাবে চিন্তা করে দেখা, আমার এখন আমার একটা ছেলে আছে 15 বছরের, আমার ছোট ছেলে, সে এখন অটোমেটিকলি 15 ইয়ার্স পর ও এখন পাইথন নিয়ে প্রোগ্রামিং করে। তো 15 বছরে ও পাইথন নিয়ে প্রোগ্রামিং করছে, হ্যাঁ সো অবাক হয়ে যায়, আমি নিজেই হয়ে যায় যে একটা জিনিস আমি চিন্তা করি থ্যাংক গড যে আমি এই সময় জন্ম নিইনি, কারণ এই সময় জন্ম নিলে আমার মনে হয় না আমি কিছু করতে পারতাম। সেই কারণে আমার তো মনে হয় মানে অসাধারণ একটা সময়, যে পরিমাণ টেকনোলজি আসছে, যে পরিমাণ ডেটা আসছে, এই মুহূর্তকে যত বেশি আমরা ব্যবহার করতে পারবো ততই বেশি আমাদেরকে এটা বেনিফিট দেবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। সো স্যার সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় জীবনে বা আমরা যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছি, তো তখন থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর গুরুত্বটা কেমন, বা এটা কি মাস্ট করা প্রয়োজন আপনার আপনার কি মনে হয়? আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সেটা যেটা করে, হ্যাঁ একটা বড় জিনিস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সেটা হচ্ছে যে আমরা শুধু বুকিশ না থেকে একটু ওয়াইডার জ্ঞান দেয়, যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শুধু করার জন্য না, যেটা আমার পার্সোনাল ইন্টারেস্ট থাকে আমি যদি ওটাতে যাই, আমি যেটা বললাম যে বইয়ের ছাড়াও যে পৃথিবী একটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। বইয়ে ছাড়া, এবং আমার স্কুল ছিল সেন্ট জোসেফ, তো সেন্ট জোসেফে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অনেক হতো এবং আমরা অনেক কিছু করতাম। তারপর যেটা টিপিক্যালি হয় সেন্ট জোসেফের পরে নটরডেমে যেতে হয়, আমি অ্যাকচুয়ালি নটরডেমে যাইনি, আমি ঢাকা কলেজে গিয়েছি, বাট ইভেন ঢাকা কলেজেও আমাকে কমপ্লিটলি ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ দিয়েছে, নটরডেমে গিয়ে সেটা। তারপর যখন আইবিএতে গেলাম, আইবিএতে গিয়ে আমাকে কমপ্লিটলি ভিন্ন একটা জিনিস দিয়েছে। এবং আমি কি কারণে বলি, আমরা যখন কাজ করবো না, আমি যখন কাজ করতাম খুবই একটা ন্যারো একটা মাইন্ডসেট ছিল প্রথমে যে এই কাজটা করতে হতো, কিন্তু আমি যখন বাইরে চলে গেলাম, গ্লোবালি কাজ করা শুরু করলাম, আমার কিন্তু মাইন্ডসেট ডিফারেন্ট হলো। যখন আমার সাথে যখন বিভিন্ন ধরনের লোক কাজ করছে না, তো আমার টিমে জাপানিজ ছিল, চাইনিজ ছিল, মালয়েশিয়ান ছিল, অস্ট্রেলিয়ান ছিল, এতগুলো লোক যখন ডিফারেন্ট টাইপস কাজ করছে না, ওদের কাছ থেকে কিন্তু আমি শিখছি। কিন্তু আমি ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে আমার যেটা করে মাইন্ডসেটটা, হ্যাঁ আমি যে একটু খুলে দেয়, ওপেন করে যে আমি অনেক কিছু করতে পারি ওই সবার সাথে করে। সো সবসময় অলওয়েজ ইন্টারেস্টিং এক্সট্রা কারিকুলার, জাস্ট যেটা আমি প্রথমে বললাম, এটা আমি হয়তো একটা ভাঙা রেকর্ডের মতো সববারই বলবো যে শেখার জন্য লার্নিং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির ওভাবে যদি দেখো, হ্যাঁ ইট উইল বি ভেরি ইউজফুল, কারণ তখন হোলিস্টিক একটা ইন্ডিভিজুয়াল হিসেবে আমরা গড়ে উঠতে পারবো।
হ্যাঁ, এবং লিডারশিপ স্কিলটাও কিন্তু অ্যাকচুয়ালি ডেভেলপ করা যায় আস্তে আস্তে, যে আমি অনেক মানুষ বিকজ নিয়ে কাজ করছি, টিম ওয়ার্কের একটা মন মানসিকতা চলে আসে। ও অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, সেটা একটা বড় জিনিস, কারণ টিম ওয়ার্ক, লিডারশিপ, এবং আরেকটা জিনিস যেটা অনেক কিছু করতে হয়, যেমন আমার এখনকার রোলে আমাকে অনেককে হুম দিয়ে হুম। কাজ করাতে হয়, আমার পিয়ার যারা, ওদের দিয়ে কাজ হ্যাঁ। করাতে হয়। ওরা কিন্তু আমার কাছে রিপোর্ট করে না, কিন্তু ওদের বাট চিন্তা করে দেখো যে আমার কাছে কেউ যদি রিপোর্ট করতে সহজ না, আমি বস, তো আমি বললাম যে আমার টিম ওগুলো কাজ করলো, কিন্তু আমার যে এখনকার যে রোল, যেটাতে আমি এখন সাউথ ইস্টের সব কান্ট্রি হেডের সাথে কাজ করি, ওরা তো আমার কাছে রিপোর্ট আচ্ছা। করে না, কিন্তু ওদের সাথে আমাকে এমন ভাবে কাজ করতে হবে যারা ও করবে। তো এই সমস্ত অর্গানাইজেশন অনেকগুলো ক্যাপাবিলিটি আসে, স্কিলস আসে, যে স্কিল প্রথমত এমন অটোমেটিকলি আসে না, এবং এগুলো বইতেও লেখা থাকে, মানে এগুলো তো আমরা একাডেমিক বুকস থেকে এগুলো আসে না, আনলেস ইউ রিয়েল লাইফে আমরা এক্সপিরিয়েন্স করি না। তো সবসময় ওই পার্সপেক্টিভ দেখাটা ইউজফুল। থ্যাংক ইউ সো মাচ স্যার, এত সুন্দর এক্সপ্লেনেশন দিয়েছেন এবং অনেকেই কমেন্ট করেছে, নাইস এক্সপ্লেনেশন, এ গ্রেট লেসন ফর আস, দিস ইজ এ ভেরি প্রোডাক্টিভ সেশন, থ্যাংক ইউ অল। ভেরি নাইস। এবং হ্যাঁ, তো স্যার এবার চলে আসি সিভির কথায়। আপনারা হচ্ছে ফ্রেশারদের ক্ষেত্রে কি ধরনের সিভি পছন্দ করেন? অ্যাকচুয়ালি সিভি নিয়েও আমরা অনেক বেশি কনফিউজ, কারণ হচ্ছে অনেক বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করলে সিভি 2-3 পেজের হয়ে যায়। তো সেক্ষেত্রে সিভি নিয়ে যদি একটু আমাদেরকে ক্লিয়ার একটা আইডিয়া দিতেন যে কি ধরনের সিভি অ্যাকচুয়ালি আপনারা পছন্দ করেন, বা কি ধরনের সিভি অ্যাকচুয়ালি আমাদের দেওয়া উচিত। এইভাবে আমি এখন বলি, গ্রাজুয়েশনের পরে আমরা যখন সিভি দেই কোন একটা হুম চাকরিতে, হুম হুম। অন এন অ্যাভারেজ কটা সিভি আসতে পারে, একটা আইডিয়া? 200-300 সিভি তো হবেই, তাই না? হ্যাঁ। অনেক ক্ষেত্রে অ্যাটলিস্ট। হাজার খানেক সিভি হবে। এই সিভিটা হ্যাঁ। একজন যখন স্ক্রিন করছে, হুম, এখন ওকে যদি প্রত্যেকবার 10 পেজের একটা সিভি দেখতে হয়, এবং জি। 2500 এরকম একটা সিভি দেখতে হয়, বুঝতেই পারছো যে কি হবে। তো সিভির ক্ষেত্রে আমার অ্যাডভাইস যেটা, সেটা হচ্ছে যে সিভি আচ্ছা। কে খুব শার্প রাখতে হয়। হ্যাঁ, আমি হুম আম, আমার সবসময় বলি যে এক পেজে কিভাবে সিভিটা রাখা যায়, এবং এক পেজে সিভিটা রাখা হচ্ছে সবসময় ভালো, কারণ লিসেন, সবাই এখানে, আমি এসে করছি সবাই স্টুডেন্ট, হ্যাঁ, ফ্রেশার্স, প্রথম দিকে যাবে। আমরা কিন্তু এক্সপেক্ট করি না যে এখন মহাভারত জয় করে ফেলবে, হ্যাঁ, অনেস্টলি সেটা থাকবে না। হ্যাঁ, হুম হুম। এবং সেই ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, বিকজ প্রথম সিভির মধ্যে দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে ও এই ইন্ডিভিজুয়ালের একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি, মোর দেন সিভি দিয়ে, যে ওর পড়াশোনা কি করছে, কোথায় কি করছে। হ্যাঁ, এবং একটা জিনিস ইম্পর্টেন্ট কিন্তু, যেটা যে লেটস সে এসএসসি, এইচএসসি এবং ইয়া থেকে গ্র্যাজুয়ালি কেউ ইমপ্রুভ করছে কিনা। অনেক ক্ষেত্রে লোকজন মনে করেন আমার এসএসসি রেজাল্ট খারাপ, সো আমার নিশ্চয়ই আর কোনো ইয়ে নেই, সেটা কিন্তু না। হ্যাঁ, কারণ আমি হুম যদি হুম। দেখি একটা এসএসসি রেজাল্টটা ভালো হয়নি, কিন্তু সে এইচএসসি ভালো করেছে, তারপরে তার গ্রাজুয়েশনের সময় ভালো করেছে, মাস্টার্স ভালো করেছে, তার মানে তার ট্রেন্ডটা খুব পজিটিভ। সো কখনোই এটা মনে করবে না আচ্ছা আমার এসএসসি খারাপ হয়েছে, এইচএসসি খারাপ হয়ে গেছে, কারণ দ্যাট গিভস মি অ্যান এক্সাম্পল যে আচ্ছা ওর কিন্তু একটা ফাইট করার একটা এবিলিটি আছে। কারণ লাইফ সবসময় তো একরকম যায় না। হ্যাঁ, আমরা সবসময় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়, অনেকগুলো পার্সোনাল সার্কামস্টান্সেস থাকতে পারে, অনেক ক্ষেত্রে জিনিসপত্র ঠিক মতো নাও যেতে পারে, কিন্তু বড় যে জিনিসটা, এবং রিয়েল লাইফে এটা কিন্তু বড় জিনিস, অনেক ক্ষেত্রেই আমরা ব্যর্থ হব, কিন্তু ব্যর্থতার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ওই ইন্ডিভিজুয়ালের ঘুরে দাঁড়ানোর কেপেবিলিটি আছে কিনা। কারণ বিজনেসে, হ্যাঁ, এমন না যে আমি গত 23 বছরে ভুল করিনি, অনেক ভুল করেছি। হ্যাঁ, আমার ধারণা আমি যদি এখন ভুলের দাঁড়িপাল্লা রাখি, আমার হোপফুলি যে ভুলের দাঁড়িপাল্লায় ভালো কিছু কাজ করেছি কোম্পানির জন্য, এত বছর এখানে আছি। হ্যাঁ, কিন্তু ভুলও অনেক করেছি, হ্যাঁ, আমি নিঃসন্দেহে অনেকগুলো বলতে পারবো। কিন্তু জিনিসটা আমাকে শিখিয়েছে, এবং কোম্পানি শিখিয়েছে যে ভুল করার পর কত তাড়াতাড়ি আমি শিখলাম, শিখে ঘুরে দাঁড়াতে পারলাম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো সরি, আমি একটু ডাইগ্রেস করলাম, বাট আমি সিভির জন্য যেটা বলছিলাম, যে সিভিটার ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে যত টাইট রাখা যায়, কারণ মনে রাখতে হবে প্রথমে কিন্তু একটা লোক সিভিটা স্ক্রিন করছে, এবং হুম সিভিটা হুম। যখন স্ক্রিন করছে কেউ একজন, সিভিটা যদি অ্যাট্রাকটিভ না হয়, যে কি জিনিসটা, হ্যাঁ, এভাবে চিন্তা করলে হয় যে সিভিটা অলমোস্ট, আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি না, অ্যাডভার্টাইজমেন্ট যখন টেলিভিশনে হয়, একটা টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু 30 সেকেন্ডের জন্য হয়, তাই হ্যাঁ, না? 30 সেকেন্ডে এর আমরা চেয়ে কিন্তু কমও পুরো হয়। ব্র্যান্ডের, হ্যাঁ, গল্পটা বলে দিতে পারি। সিভিটা ওভাবে চিন্তা করতে হবে যে আমি এমন ভাবে সিভিটা লিখবো যে আমার সবচেয়ে বড় জিনিস যেন সহজে বের হয়ে আসে। অনেক ক্ষেত্রে যেটা হয়, আমিও করেছি বাই দ্য ওয়ে, হ্যাঁ, আমি আমি কিন্তু আমার মনে আছে 4-5-6 পেজের সিভিও বানিয়েছি। হ্যাঁ, আরে এত কিছু করলাম, একটু দেখাতে হবে।
কেউ কিন্তু পড়বে না। হ্যাঁ, তো আমাদের যেটা করতে হবে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ওগুলো চুজ করতে হবে। অনেক কষ্টের, ডিফিকাল্ট, কারণ অনেক কিছু করার পরে হ্যাঁ মনে হবে যে এগুলো এত ইম্পর্টেন্ট কাজ আমি করলাম, ওগুলো দেখাতে হবে আমাকে। হ্যাঁ, দেখাতে হবে, বাট একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে প্রথম সিভিটা স্ক্রিন করে আসতে হবে। তো সিভিটা যত টাইট রাখা যায় ততই ইউজফুল হয়। হ্যাঁ, এবং আমার অ্যাডভাইস হচ্ছে 1 থেকে 2 পেজের বেশি কোনো মতে যাওয়া উচিত না। 1 থেকে 2 পেজের বেশি যাওয়া উচিত না। ফোকাস অন ইউর বিগেস্ট অ্যাচিভমেন্ট, একাডেমিক ক্যারিয়ার অ্যান্ড এক্সট্রা কারিকুলার, এটা ফোকাসিং অন যে সবচেয়ে বড় যে জিনিসগুলো এক্সট্রা কারিকুলার সেগুলোর উপর ফোকাস। থ্যাংক ইউ সো মাচ স্যার। অনেকেই কমেন্ট করছে যে ইটস এ ভেরি ইনফরমেটিভ ফর আস। থ্যাংক ইউ সো মাচ। ভেরি নাইস অফ দ্যাম। স্যার আপনি কি কমেন্ট গুলো দেখতে পাচ্ছেন? আমিও দেখছি, থ্যাংক ইউ ভেরি মাচ, দে আর ভেরি নাইস। খুবই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো স্যার এখন আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আপনি যে বললেন আহ, আপনারা হচ্ছে সিভির ক্ষেত্রে এট ফার্স্ট আপনারা ব্যাকগ্রাউন্ড দেখেন যে একটা ইন্টারভিউ সে অ্যাকচুয়ালি কোন ব্যাকগ্রাউন্ডে কোথায় পড়াশোনা করেছে। এবার ঢাকার বাইরে যারা কিংবা ঢাকার আশপাশে যারা, তাদের হয়তো মন খারাপ হয়ে যেতে পারে যে আমার ব্যাকগ্রাউন্ড হয়তো এত ভালো না, আমি হয়তো নটরডেমে পড়িনি, আমি হয়তো বিকর্নিসায় পড়িনি। তো সেক্ষেত্রে তাদের জন্য আপনার কি সাজেশন, বা ঢাকার বাইরে থেকে কেউ যদি মাল্টি ন্যাশনালের জন্য অ্যাপ্লাই করে বা ঢাকার আশেপাশে থেকে যদি অ্যাপ্লাই করে, তো সেক্ষেত্রে বিষয়টাকে কিভাবে আপনারা দেখেন, বা এই বিষয়টা অ্যাকচুয়ালি কতটুকু এফেক্ট করে? এটার জন্য কিন্তু অনেকেরই মন খারাপ হয়ে যেতে পারে ঢাকার বাইরে যারা। নো নো, আমার ওই ঢাকার যেটা আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ব্যাকগ্রাউন্ড ওই কারণে না। হ্যাঁ, কারণ আমাদের জাস্ট বিকজ ঢাকা সেন্ট্রিকে যদি সবই হতো, হ্যাঁ, তাহলে আমাদের আমাদের যে অপরচুনিটি আছে, হ্যাঁ, সব ঢাকা সেন্ট্রিক ইউনিভার্সিটি বা কলেজ থেকে হয় না। আর ঢাকা থেকেও যে সব বেরোচ্ছে সবাই কিন্তু অসাধারণ না। আমাদের সারা দেশে অনেকগুলা হ্যাঁ স্কুল কলেজেস আছে যেগুলো খুবই ভালো করে, আমরা সবাই জানি। যেটা আমি বললাম একাডেমিক ব্যাকগ্রাউন্ড ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে এই ইন্ডিভিজুয়াল কিভাবে তার ওভারঅল স্কুলিং কলেজ কি করেছে, যে আমি এক্সাম্পলটা দিলাম না যে ট্রেন্ডটা ভালো কিনা ওভার এ পিরিয়ড অফ টাইম। হ্যাঁ, এই সমস্ত জিনিস আমাকে সিগন্যাল দেয় যে ইন্ডিভিজুয়াল কি করেছে। হ্যাঁ, জাস্ট বিকজ আমি বলি ঢাকায়, এটার ফ্লিপ সাইডও আছে। হ্যাঁ, কারণ ঢাকায় অনেক সময় যেটা হয়, আমি বলি যে তো সোনার চামচ নিয়ে বসে আছে, এরা যখন এই চাকরিতে আসবে যে ডিফিকাল্টি হবে কখনোই এটা থেকে বেরোতে পারবে না। হ্যাঁ, কারণ অনেক চ্যালেঞ্জ থাকে এটা একটা পয়েন্ট। সেক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স এটা একটা বড় স্ট্রেংথ, এবং আমি সেটা দেখেছি যে ঢাকার বাইরে অনেক ছেলেরা, এবং এটা কিন্তু ঢাকার বাইরে না। হ্যাঁ, এইভাবে আমি চিন্তা করে দেখো, আমি ইন্টারন্যাশনালি কাজ করি, তাই না, অনেকগুলো মার্কেটে কাজ করি। আমি এখন যদি কম্পেয়ার করার চেষ্টা করি, আচ্ছা আমি বাংলাদেশ থেকে শিখে এসেছি, বা আমার সাথে তো হার্ভার্ড গ্রাজুয়েটও আছে, তাই না, আমার কাছে এমআইটি গ্রাজুয়েটসও আছে, তাই না। সো এখন কখনোই আন্ডারমাইন করবে না, কারণ আমাদের ইন্টেলেক্টের সাথে কোনো থাকে না। এডুকেশন ইজ এ ব্যাকগ্রাউন্ড না, এবং যখন কাজ করবে তখন অনেকের সাথে কাজ করবে। তো আই হ্যাড আমার সাথে হার্ভার্ড বিজনেস স্কুল গ্রাজুয়েটস কাজ করেছে, কেলগস ইউনিভার্সিটির, দিস আর টপ বিজনেস স্কুল ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, ওরা কাজ করেছে। হ্যাঁ, তোমার একটা প্রশ্ন এসছে, আমি একটু উত্তর দিই। সিভির সাথে কভার লেটার ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, এবং আমি সবসময় বলি কভার লেটার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। কারণ কভার লেটারটার মধ্যে যেটা থাকে, এটার মধ্যে কিছু ইউনিক, আমার ব্যাপারে কিছু ইউনিক জিনিস যেটা সিভিতে আমি লিখছি না, কিন্তু কভার লেটারে ওটা আমাকে উঠিয়ে নিয়ে আসতে হবে। সবসময় একটা কভার লেটার ইজ অলওয়েজ গুড। এবং আরেকটা জিনিস হচ্ছে, হাজার খানেক শুরু সিভির মাঝখানে একটা যদি কভার লেটার আসে, দ্যাট মেক্স ইউ স্ট্যান্ড আউট। এবং উইদিন দি কভার লেটার আমরা বলতে পারি। এবং কভার লেটার কিন্তু আরেকটা অপরচুনিটি, সেলিং পয়েন্ট। অলওয়েজ রিমেম্বার, সিভি কিন্তু সেলিং পয়েন্ট। তো সিভির মধ্যে যখন আমরা অনেক কিছু বলছি, আমি যেটা বললাম, এখন 10 পৃষ্ঠার সিভি রাখার সাথে আমি কিন্তু বলতে পারি যে লোকগুলো পড়বে না। কিন্তু আমি একটা শার্প সিভি রাখি এবং কভার লেটারে আমি বলি যে আমি কি রকম মানুষ, অথবা আমার ব্যাকগ্রাউন্ড কি, অথবা আমার জীবনের একটা স্টোরি বলি। হ্যাঁ, খুবই শার্প টাইটলি বলতে হয়। কভার লেটার ইজ অলওয়েজ ইউজফুল। তো আমি সবসময় রেকমেন্ড করবো সিভির সাথে একটা কভার লেটার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। আশা করি সামনে আপু তার অ্যান্সারটা পেয়েছে। আরেকটা কোশ্চেন আছে এখানে। হ্যাঁ, দেখছি ওটা হচ্ছে would you suggest multiple series? আচ্ছা, ভেরি ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। হ্যাঁ, এটা আমার উত্তরটা হবে একটা মার্কেটিয়ার হিসেবে। হ্যাঁ, আমি যখন পেপসোডেন্ট টুথপেস্ট বিক্রি করি, তখন একটা সার্টেন টার্গেট অডিয়েন্স থাকে। হ্যাঁ, আমি যখন ক্লোজ আপ করি তখন আরেকটা টার্গেট অডিয়েন্স থাকে। এবং সিভিটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কি রোলের জন্য আমি অ্যাপ্লাই করছি, কি ধরনের অর্গানাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি। এবং সেই কারণে সিভি অ্যাকচুয়ালি
একবার একটা সিভি বানিয়ে, হ্যাঁ, যেমন আমাদের দেশে খুব একটা জিনিস আছে, একটা নেম, ভিলেজ, ড্যাডস নেম, প্যারেন্টস নেম, এই সমস্ত জিনিস, এগুলো একটা স্ট্যান্ডার্ড একটা টেমপ্লেট আছে। এই টেমপ্লেটটাই কখনোই করা উচিত না। টেমপ্লেটাইজেশন হচ্ছে এনিমি, বিকজ রিমেম্বার সিভি হচ্ছে একটা সেলিং পয়েন্ট, এবং সিভিটা এমন ভাবে করতে হবে, হ্যাঁ, যে এটাতে রেলেভেন্ট আমার ইনফরমেশন থাকে। ফর এক্সাম্পল আই টেল ইউ, অনেক সিভিতে আমি দেখছি বাবার নাম লেখা থাকে। নাও নো ডিসরেসপেক্ট, হ্যাঁ, অফকোর্স, বাট আমার কিন্তু চাকরিতে বাবার নামের কোনো অ্যাডভান্টেজ হচ্ছে না, হ্যাঁ, কিন্তু আমরা তো ওটা একটা স্পেস নষ্ট হচ্ছে, হ্যাঁ, অনেক কিছু লেখা থাকে। সো ইটস ইম্পর্টেন্ট যে সিভিটা সবসময় যে পারপাসে হচ্ছে, যে পারপাসে করা হচ্ছে সেই পারপাসে ডিজাইন করা। তো অনেক ক্ষেত্রে সিভি অ্যাডজাস্ট করা হবে রোলটার জন্য, পারপাসের জন্য, হ্যাঁ, এবং সিভির মধ্যে আননেসেসারি ইনফরমেশন, হ্যাঁ, আননেসেসারি ইনফরমেশন যতদূর সম্ভব, হ্যাঁ, যতদূর সম্ভব, যেমন আমার অ্যাড্রেস লেখা থাকে, হ্যাঁ, একটা বড় প্যারাগ্রাফ করে অ্যাড্রেস। অ্যাকচুয়ালি অ্যাড্রেসের সাথে কোনো কিছু আসে যায় না, হ্যাঁ, আমি এখন সিলেট থেকে এসেছি কি বরিশাল থেকে আসছি, চিটাগং থেকে আসছি, ইজ কমপ্লিটলি ইমিটেরিয়াল। কারণ আমার অ্যাড্রেস যখন প্রয়োজন হবে ওরা তখন চেয়ে নিবে, কোনো একটা কারণে। ঠিক আছে, আই হোপ দ্যাট আনসার্স নওয়ার। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো স্যার এবার চলে আসি যারা গ্রাজুয়েট, যাদের বিবিএ শেষ, তাদের একটা দোটানা নিয়ে। এটা আমাকে আমার একটা ভাইয়া আকিব, উনি আমাকে ইনবক্সে বলেছে এই কোশ্চেনটা স্পেসিফিক্যালি আপনাকে করার জন্য। সেটা হচ্ছে যে বিবিএ শেষ করার পরে গ্রাজুয়েটদের মধ্যে একটা দোটানা দেখা যায় যে তারা অ্যাকচুয়ালি কি করবে তখন। তারা কি তখনই জব শুরু করে দিবে নাকি হায়ার স্টাডিজ এর জন্য অ্যাব্রোডে যাবে? তো তার কোশ্চেনটা হচ্ছে এমন যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, 2-3 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আর প্রেস্টিজিয়াস অ্যাব্রোড ডিগ্রি, কোনটা বেশি আচ্ছা, অ্যাকচুয়ালি ভ্যালু অ্যাড করে? এটা তার কোশ্চেন ছিল। সো নো নো, ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। এটা আমি যেটা বলবো, ব্যাচেলার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন একটা প্রফেশনাল টার্মিনাল ডিগ্রি, হ্যাঁ, কারণ এই ডিগ্রিতে অনেক কিছু শিখে যেটা আমরা বিজনেসে অ্যাপ্লাই করতে পারবো। এবং এটার জন্য যেটা হয় যে ওটা আমি যদি 2-3 বছরের এক্সপিরিয়েন্স নিতে পারি না, ওই এক্সপিরিয়েন্স পরে যখন এমবিএ করছি অনেক কিছুতে হেল্প করে। কারণ আমরা যেটা করি, আমরা তো যেটা বললাম আমরা একটা বইয়ে পড়ে এলাম, হ্যাঁ, অনেকগুলো কি স্টাডি করলাম, সেগুলো পড়ে আসলাম, কিন্তু রিয়েল লাইফে যখন আমরা অ্যাপ্লাই করি তো অনেক অনেক কিছু শিখবো। তখন ওই এমবিএটা যখন হবে না, এমবিএটা একটা ডিফারেন্ট কোয়ালিটির এমবিএ হবে। আমি সবসময় মনে করি যে একটা বিবিএ ব্যাচেলার্স করার পরে এবং লোকজন একটু যদি তারপর 2-4 বছর একটা এক্সপিরিয়েন্স নেয়, এবং তারপর যদি একটা বিজনেস গ্রাজুয়েশনের জন্য যায়, পোস্ট ডক্টরাল আর মাস্টার্স, তখন সবসময় এটা ইউজফুল হয়, কারণ প্র্যাকটিক্যাল জিনিসগুলো কাজে দেয়। আদারওয়াইজ কি হবে, একই জিনিস বাই দ্য ওয়ে এমবিএ তে গিয়ে পড়বে, একটু সিনিয়র লেভেলে পড়বে, কিন্তু প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস গুলা বোঝা যাবে না। থ্যাংক ইউ স্যার। তো তার মানে আপনার সাজেশন হচ্ছে আগে এক্সপিরিয়েন্স নেওয়া তারপর এমবিএ করা? হ্যাঁ, সেটা সবসময় ভালো, একটু এক্সপিরিয়েন্স নিলে, কারণ রিয়ালিটি কি হচ্ছে, প্র্যাকটিক্যাল প্রবলেমস গুলো কি, সেগুলো লোকজন আরো বেটার বুঝতে পারবে। সবসময় এটা বেটার একটু এক্সপিরিয়েন্স নিয়ে। আচ্ছা আচ্ছা। তো এবার পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের কথায় আসে, ওরা হচ্ছে বিবিএ এমবিএ একই ইউনিভার্সিটি থেকে করে, যেমন ঢাকা ইউনিভার্সিটির যারা আছেন। তো সেক্ষেত্রে তাদের কি করা উচিত? বিবিএ করার পরেই কি ওদের জবে ঢুকে যাওয়া উচিত এক্সপিরিয়েন্সের জন্য, নাকি এক্সপিরিয়েন্সের পর এমবিএ করা উচিত? সো পাবলিক অর, আমিও পাবলিক ইউনিভার্সিটি, হ্যাঁ, আইবিএ ঢাকা ইউনিভার্সিটির অংশ, হ্যাঁ, আলাদা কিছু না, আমিও ঢাকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট, হ্যাঁ। তো না, আমার সবসময় যেটা মনে হয় কি, একটা ইয়ের পরে একটু এক্সপিরিয়েন্স সবসময় হেল্প করে, কারণ একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না হলে, লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল, হ্যাঁ। আমার বাবা ডাক্তার হুম ছিলেন, হুম। বাট এমবিবিএস এর আচ্ছা। পর লোকজন ইন্টার্ন করে না, হ্যাঁ। ইন্টার্ন ডক্টর, হ্যাঁ, এমবিবিএস এর পর কেন করে? কারণ এমবিবিএস এ ওরা থিওরিটিক্যালি শিখেছে, প্র্যাকটিক্যালি যায়, তারপরে তারা প্র্যাকটিক্যালি শেখার জন্য। স্পেশালাইজেশনে যায়। হ্যাঁ, স্পেশালাইজেশনে এটাও কিন্তু একই জিনিস, কারণ আমরা বিজনেস সম্পর্কে জানলাম, কিন্তু এই বিজনেসটা যখন আমরা এই বিদ্যাটা যখন অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে যাব, প্রথমে দেখা যাবে আরে এত কিছু শিখলাম, কোনো কিছু ইউজ হচ্ছে না, কারণ বিজনেস এত ডাইনামিক, এত চেঞ্জিং, অনেক সময় অনেক কিছু ভিন্ন রকমের যায়। ওই এক্সপিরিয়েন্সটা তখন অনেক, আচ্ছা আই আন্ডারস্ট্যান্ড নাও কেন ওটা বলেছিল, ওটা ওই এনভায়রনমেন্টে ওই সিচুয়েশনে এটা ঠিক হয়, অন্য সিচুয়েশনে হয় না। তো আমি সবসময় বলবো পাবলিক আর নন পাবলিক ডাজেন্ট ম্যাটার, যদি একটা টার্মিনাল ডিগ্রি হয় 4 বছরের ব্যাচেলার্স করার পরে, একটা এক্সপিরিয়েন্স সবসময় হেল্পফুল, হ্যাঁ। এবং তারপরে যদি অনেকে করে না, অনেকে আমি দেখছি ব্যাচেলার্স করে, বাট এটা অলসো ডিপেন্ড করে তার পার্সোনাল ইন্টেন্ট কি। যেমন এটা হুম। ইন্ডিভিজুয়াল, অনেকে মনে করে যে না আমি পড়াশোনা শেষ করে ফেলবো, বিকজ অনেকের পার্সোনাল প্রেফারেন্সও থাকতে পারে। বাট আইডিয়ালি ফ্রম এ প্রফেশনাল এনভায়রনমেন্ট আমার রেকমেন্ডেশন হচ্ছে ওটা করে যারা করেছে অনেক আরেকটু এনরিচ লার্নিং হয়েছে।
থ্যাংক ইউ সো মাচ স্যার। আশা করি আকিব ভাই তার অ্যান্সারটি পেয়েছে। উমে হানি একটা কোশ্চেন করেছে, স্যার কোশ্চেনটাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। হাউ উম্মেহানি, ক্যান উই ওভারকাম এনি এনি অবস্ট্রাকশন ইন দ্য ওয়ার্ক প্লেস, কি ধরনের অবস্ট্রাকশন হতে হেল্পফুল হবে? মানে আমি যদি বলি, আমি এখন আনসার দিচ্ছি এই কনটেক্সে যে ক্যারিয়ার প্রোগ্রেশন হচ্ছে না, এবং হুম হুম এটা এবং এই কনটেক্সে যদি আমি আনসার করি, মানে আমার রেকমেন্ডেশন হলো যে ইভেন বাই দ্য ওয়ে, ওই একটা কথা থাকে না যে মানুষজন কবরে যাওয়া পর্যন্ত শিখতে থাকে, এবং ইভেন ক্যারিয়ারের ক্ষেত্রেও কন্টিনিউয়াসলি শিখতে হয়। হ্যাঁ, এবং আমি একটা আমার পার্সোনাল লাইফের এক্সাম্পল দিই। আমি গত 3 বছর একটা কাজ করছি, সেটা হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন। হ্যাঁ, আমি আচ্ছা। এমন একটা ওয়ার্ল্ড নিয়ে কাজ করছি যেটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। ও সরি, যখন আমি আসলাম তাই আমার ধারণা ছিল আমি অনেক কিছু জানি, বাই দ্য ওয়ে। হ্যাঁ, যে ডিজিটাল লোকজন এই সোশ্যাল মিডিয়া যেটা করে অনেক কিছু আমি মনে করলাম যে আমি কিছু জানি। অ্যাকচুয়ালি আসার পর আমি দেখলাম যে আমি কিছুই জানি না, এবং গত 3 বছর আমাকে শিখতে হলো। তো প্রত্যেকবারই আমি যখন করছি না, আমাকে এটা শিখতে হয়েছে। আমি যেমন আমি যখন ইয়েতে যাই, সাউথ ইস্ট এশিয়াতে, আমি যখন রেক্সনের গ্লোবাল ব্র্যান্ড ডিরেক্টর, হ্যাঁ, আমি তখন বললাম, আরে আমি তো গ্লোবাল ব্র্যান্ড ডিরেক্টর, আমি অনেক কিছু জানি। হ্যাঁ, কিন্তু আমাকে যখন দেখতে হলো যে একটা মিক্স, চায়নাতে যেটা মিক্সটা কাজ করে, হ্যাঁ, যে কমিউনিকেশন বা প্রোডাক্ট, জাপানে এটা করে না, ইন্দোনেশিয়াতে ওটা করে না, থাইল্যান্ডে ওটা করে না। তো আমাকে তখন ইন্ডিভিজুয়ালি সমস্ত দেশ শিখতে হয়েছে, ওদের কালচারাল নুয়ান্সটা বুঝতে হয়েছে। ভিয়েতনাম, মিয়ানমার, থাইল্যান্ড, হ্যাঁ, দেন আমার আন্ডারে ওখানে অস্ট্রেলিয়া ছিল, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডও ছিল। তো যেই জিনিসটা হচ্ছে যে ক্যারিয়ারে অবস্ট্রাকশন নিয়ে আসবে যখনই আমি শিখতে ভুলে যাব, এবং যখনই শিখবো ক্যারিয়ারের প্রোগ্রেশন কন্টিনিউসলি হবে। কারণ আমি, এবং আমার একটা থিওরি আছে, হ্যাঁ, আমার থিওরিটা হচ্ছে যে আমি আমার বসের চেয়ে বেশি জানবো। কারণ আমি বস যদি আমার চেয়ে বেশি জানে, দেন সবসময় আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। তো আমার সবসময় কাজটা হচ্ছে, অ্যান্ড আই হ্যাভ এ ভেরি ডিফিকাল্ট বস, ইজ এ ভেরি নলেজেবল অ্যান্ড এ গ্রেট মেন্টর আমার, বাট আমার সবসময় চেষ্টা থাকে যে আমি এমন কিছু জানবো, শিখবো, যাতে আমি আমার বসকে শেখাতে পারি। এবং ওই চ্যালেঞ্জটা যখন কনস্ট্যান্টলি থাকে না, তখন ইউ উইল রিয়েলাইজ ইউ অটোমেটিকলি প্রোগ্রেস। সো মানে আমি আশা করি উত্তরটা এসছে ওই কনটেক্সটে। অন্য কোনো কনটেক্সটে প্লিজ ডু লেট মি নো। আই উইল ট্রাই টু সি আমি থ্যাংক ইউ আনসার সো করতে পারি মাচ কিনা। স্যার, অনেক সুন্দর করে বুঝিয়েছেন। তো ইরা একটা কোশ্চেন করেছে, স্যার কভার লেটার কি ধরনের হতে পারে এবং কি কি বিষয়ে উল্লেখ থাকা দরকার কভার লেটারে? আচ্ছা, কভার কভার লেটারে যেটা যেটা আমি আগেই বললাম না, একটা সিভি যখন রেডি থাকে, সিভিতে আমরা তো আমাদের স্ট্যান্ডার্ড কিছু জিনিসপত্র দিই, যেটাতে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, আমাদের স্পেশাল কোনো স্কিলস বা কোনো ট্রেনিং থাকে, ওগুলো বলি। কভার লেটারে যেটা করে, কভার লেটার ইজ এ ভেরি গুড ওয়ে টু টক অ্যাবাউট হাউ আর ইউ অ্যাজ এন ইন্ডিভিজুয়াল। ওখানে ইউ ক্যান এক্সপ্লেইন যে আমি খুবই এক্সট্রিমলি প্যাশনেট, অথবা আমার পারসিভিয়ারেন্স হচ্ছে খুবই হাই, অথবা আমার রেজিলিয়েন্স অনেক ভালো। আমি যতই সমস্যা হোক, সমস্ত সমস্যার মাঝখানেও আমি কাটিয়ে উঠতে পারি। ওই জিনিসগুলো যদি নিয়ে আসা যায়, সবসময় ইউজফুল হয়। সো কভার লেটারটাকে অনেকটা অ্যাডেন্ডাম সিভির জন্য, কারণ এগুলো কিন্তু সিভিতে লেখা যায় না। ইউ ক্যান অলওয়েজ রাইট প্যাশনেট এন্ড অল দিস থিং, কিন্তু সিভির মধ্যে তো এক্সপ্লেন করা যায় না, কিন্তু কভার লেটারের মধ্যে করা যায়। এবং এমন জিনিস, যেমন এমনও জিনিস আছে কভার লেটার টু এক্সপ্লেইন দ্যাট আমি আমার চাইল্ডহুড অনেক স্ট্রাগল এসছে, এবং আমার লেটস সে খুব ইয়াতে যেটা অনেকে আমি দেখি, যেমন অনেক আমার কলিগস বা পিয়ার্স আছে যারা অনেক স্ট্রাগল করে পড়াশোনা করেছে। সো দ্যাট ইজ এ গুড অপরচুনিটি টু টক অ্যাবাউট যে আমার ব্যাকগ্রাউন্ড, আমার স্ট্রাগল, এবং এই স্ট্রাগল আমি কিভাবে ওভারকাম করলাম। এই সমস্ত জিনিস আমরা যত নিয়ে আসতে পারি, সবারই কিন্তু পার্সোনাল কিছু গল্প থাকে, সবারই কিছু না কিছু ইউনিক কিছু জিনিস থাকে, এবং ওই জিনিসগুলো নিয়ে আসাটা সব সময়, হ্যাঁ, ইম্পর্টেন্ট। যেমন আমি আর একটা পার্সোনাল স্টোরি বলি, কভার লেটারের ক্ষেত্রে না। আমি অ্যাকচুয়ালি আমার বাবা ডাক্তার ছিলেন, হ্যাঁ, তো বুঝতে পারছো ডাক্তার ছিলেন মানে হচ্ছে ওনার আমি তার বড় ছেলে, ওনার ইচ্ছা যে আমি ডাক্তার হবো। এবং আমাকে কিন্তু বাইরে মেডিকেল পরীক্ষা দিতে হয়েছিল, এবং মেডিকেল পরীক্ষা তো আমি কোয়ালিফাই করলাম। সেটা থেকে আমি তখন বিজনেসে চলে এলাম। হ্যাঁ, এবং আমি বললাম যে না, এই ডাক্তারি আমাকে দিয়ে হবে না। আমি পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, আপনাকে বোঝানো যে আমার কোয়ালিফিকেশন আছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট হচ্ছে যে আমি বিজনেস গ্রাজুয়েট করবো, কারণ আমার ওই বিজনেসের সাইডটা বেশ ইন্টারেস্টিং মনে হয়। তো এই যে সবারই বললাম একটা পার্সোনাল স্টোরি থাকে। তো আমার জন্য এটা, কারণ এটা অনেকটা একটা পার্সোনাল চ্যালেঞ্জ, যে আমি আমার বাবা বলছিলেন ডাক্তার হতে, ডাক্তারি একটা ক্যারিয়ার ছেড়ে আমি একটা বিজনেস জুড়ে এসেছি। তো এটা একটা পার্সোনাল চ্যালেঞ্জ টু ব্রিং আপ। সো কভার লেটার সবসময় সবারই একটা পার্সোনাল একটা স্টোরি, একটা গল্প, একটা ন্যারেটিভ থাকে, সেটা নিয়ে আসাটা সবসময় ইউজফুল।
থ্যাংক ইউ সো মাচ স্যার। তো সেক্ষেত্রে একটা কোশ্চেন, অনেক সময় আপনি বলেন যে অনেক সিভি আসে, তো সিভি পড়ে দেখারই টাইম হয় না, সেক্ষেত্রে কভার লেটারে যদি আমি আমার পার্সোনাল স্টোরি লিখি, তো সেটা কি পড়ে দেখবে, আমি কি এক্সপেক্ট করবো? নো, যেটা আমি বললাম যে সিভি টিপিক্যালি যেটা হয়, সিভি দেখে লোকজন, হ্যাঁ, বাট কভার লেটার ইজ এন এডিশনাল। এই কারণে কভার লেটারটা একটু হুম, কম্পেলিং লিখতে হয়, ইন এ কম্পেলিং ওয়ে। মানে অ্যাটেনশন গ্র্যাব করা। আচ্ছা। হ্যাঁ, অ্যাবসলিউটলি, কারণ এটা খুবই অ্যাটেনশন গ্র্যাব করার জন্য। এখন তো অনেক অনলাইন হতে ইউ উইল সি আ লট অফ, সো ডোন্ট মেক ইট গিমিকি। হ্যাঁ, গিমিকি কিন্তু প্রয়োজন না। কারণ প্রয়োজন যেটা হচ্ছে যে আমার সম্পর্কে জানানো, হ্যাঁ, দ্যাট লিসেন আমি, কারণ আমি কি জানো। জানার চেষ্টা করছি যে আচ্ছা, এই যে এই ছেলে বা এই মেয়েটা আসছে, এই মেয়েটার কমিটমেন্ট কত, প্যাশন কত, কেন এইটা তার জন্য প্রয়োজন, কেন এটা তার জন্য থ্যাংক ইউ একটা সো জিনিস, মাচ হ্যাঁ। স্যার, এটা একটা নাইস ট্রিক ছিল। আর হচ্ছে শাম্মী আবার কোশ্চেন করেছে, স্যার একজন ফ্রেশারের জন্য সিভি কিভাবে লিখলে সিভিটা স্ট্রং হবে? এটা তো ফ্রেশারের জন্য স্যার বলেছেন খুবই হ্যাঁ এক্সপ্লেন করেছিলাম, বাট সামনে যদি পরে এসে থাকো, জাস্ট ফ্রেশার মনে হ্যাঁ রাখতে হ্যাঁ। হবে, খুব টাইট শার্প সিভি রাখতে হবে। বেসিক জিনিস যেটা ফ্রেশার এক্সপেক্ট করে, যে নতুন একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং এক্সপিরিয়েন্স, ওটা যত টাইট রাখা যায়। এই আচ্ছা, এমবিএ উইথাউট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমি এটাও আনসার করেছি। আমার পার্সোনাল এটা হচ্ছে যে থাকাটা ভালো, বাট এমন না যে না থাকলে একেবারে ডিজাস্টার্স হবে, হ্যাঁ। আমি যেটা বলি, এটা একটা ইন্ডিভিজুয়াল পার্সন টু পার্সন এটা করে, এটা যার যেটা লাইফে প্রায়োরিটি, যে যেটা করতে চায় সেটা সবসময় ইম্পর্টেন্ট। বাট আমার পার্সোনাল রিফ্লেকশন যেটা আমি বললাম, যে আমরা একটা আন্ডার গ্রাজুয়েশন করার পর একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সবসময় ইউজফুল হয়। থ্যাংক ইউ সো মাচ স্যার, আশা করি আনামুল ভাইয়া তার আনসারটা পেয়েছে। তো এবার আমরা প্রসঙ্গে ফিরে আসি স্যার। লাইফে হচ্ছে সবারই ফেইলিওর থাকে বা স্ট্রাগল অনেকেরই হয়। তো সেক্ষেত্রে হাউ ক্যান উই ওভারকাম ফেইলিওর? আমাদের মধ্যে দেখা যায় যে অনেক সময় আমরা আমরা যদি একবার ফেইল করি কোনো কিছুতে, তো সেক্ষেত্রে ডিপ্রেশনের বিষয়টা কিন্তু আমাদের জেনারেশনের মধ্যে অনেক বেশি। তো সেক্ষেত্রে হাউ ক্যান উই ওভারকাম ফেইলিওর, এবং ফেইলিওরের যে বিষয়টা, এই বিষয়টা আপনার কাছে কেমন, এবং আপনি কিভাবে দেখেন ফেইলিওর? ওই যে আমি বললাম, আমার তো ধারণা আমি, আমার ভুলের ঝুড়ি অনেক অনেক বড়, আর হয়তো কিছু কিছু ভালো কাজ করেছিলাম যে কারণে এখন পর্যন্ত আছি। ফেলিয়ার, আমি আমি একটা জিনিস বলবো, ফেলিয়ার ছাড়া অ্যাকচুয়ালি মানুষজন শিখে না। এবং জীবনে যদি ফেলিয়ার না হতো, আমরা এত দূর আসতে পারতাম না, কেউই আসতে পারতাম না, কারণ ওগুলো থেকে আমরা শিখি। দুটো তিনটে জিনিস খুবই জোর ইম্পর্টেন্ট। একটা যেটা, সেটা হচ্ছে যে ফেলের থেকে শিখা, হ্যাঁ, এবং শিখে ওটা রিপিট না করা, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। এখন আমি ফেল করলাম, কিন্তু আমি শিখলাম না, আবার ফেল করলাম একই কাজ করে, কোম্পানি তো খুব ভালো নজরে দেখবে না, না। কোম্পানি যে দেখে আমি এটা শিখেছি এবং ওই লার্নিংটা আমি অ্যাপ্লাই করে কোম্পানিকে আরো বেশি কিছু বেনিফিট আনতে পেরেছি, তখনই তারা কাজ করবে। আর সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে লিসেন, ফেলিয়ার, হ্যাঁ, নিয়ে কখনোই ডিপ্রেশনে ভোগার কিছুই নাই, হ্যাঁ। ফেলিয়ার ইজ এ ওয়ে টু লার্ন, হ্যাঁ। আমি এভাবে বলি, আমরা সবাই না, আমরা জন্মের সময় তো হাঁটা শুরু করিনি, তাই না? জন্মের সময় হুম হুম। আমরা কতবার পড়ে গেছি না? কিন্তু আমরা কি সবাই ডিপ্রেশনে ভুগে গেছিলাম যখন হাঁটতে পারিনি? ইমাজিন দ্যাট, হ্যাঁ, এন্ড থিঙ্ক অফ লাইফ দ্যাট ওয়ে, হ্যাঁ। ছোট বাচ্চা যখন কি পড়ে যাওয়ার পর কি হয়, আবার উঠে দাঁড়ায়, আবার হাঁটা আবার শুরু করে, উঠতে হবে। আবার পড়ে, আবার হয়, তারপরে হাঁটা শিখে। সো অলওয়েজ রিমেম্বার, হ্যাঁ, যে ফেলিয়ার ইজ এটা, এবং এই মেন্টাল স্ট্রেংথ আমাদের থাকতে হবে। আমি একটা পার্সোনাল একটা এক্সাম্পল দিই, ফেলিয়ার না, মেন্টাল স্ট্রেংথ নিয়ে। সেটা হচ্ছে, আমি যখন প্রথম ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টে যাই বাংলাদেশে, দ্যাট ইজ 2004, হ্যাঁ, 2004-এ আমি প্রথম আচ্ছা। ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট যাই। এন্ড আমি থিঙ্ক আমি ইউনিলিভারের লং টার্ম অ্যাসাইনমেন্ট, ওয়ান অফ ফার্স্ট মার্কেটিং যে গিয়েছিল। তো তখন ইউনো আমি যাচ্ছিলাম, তো আমি ওখানে কাজ করছি। সো অবভিয়াসলি ইন্ডিয়াতে প্রথম একটা বাংলাদেশি তখন যাচ্ছে। সো ওখানে একটা, ওরা সবাই চিন্তা এই বাংলাদেশি করতে পারবে, কিন্তু ওটার চেয়ে আই থিঙ্ক আমার মনের সূত্র অনেক বড় ছিল। কারণ আমার মাথার মধ্যে ঘুরছিল আমার ওই কোয়ালিটি আছে কিনা। তো প্রথম 6 মাস অনেক স্ট্রাগল করেছি, কিন্তু এরপর আমি কিন্তু তারপরে ওদের এগেনস্টে আমার একটা জিনিস আমার মাথার মধ্যে ছিল, যে আচ্ছা, এটা আমার ফেলিয়ার না, হ্যাঁ, কারণ আমি যদি ফেল করি, অ্যাকচুয়ালি আমার ইন্ডিভিজুয়াল না, এটা বাংলাদেশ। ওরা বলবে ও সব বাঙালি বাংলাদেশি বোধহয় এরকমই, হ্যাঁ, এদের হুম এর হুম, কিছু হবে না। সবাইকে, হ্যাঁ। তো ইউ নিড টু হ্যাভ আমাদের মধ্যে একটা যুদ্ধাঙ্গী একটা থাকতে হবে, মিশন থাকতে হবে, যে এটা আমি না, হ্যাঁ, আমি যদি ফেল করি আমি দেশকে ফেল করবো, হ্যাঁ। এবং তখন আই টেল ইউ, তারপর আমি এখন এখন এত বছর তারপরে, 2004 তো অনেক বছর হয়ে গেল,
অনেক কলিগের সাথে আমি কাজ করেছি। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে সব সময় ফেইলিয়ার থেকে শিখে যত তাড়াতাড়ি আমরা ওটাই অ্যাপ্লাই করতে পারি, এবং নিজের মেন্টাল স্ট্রেংথ থাকতে হবে। এবং আমি যেমন আরেকটা এক্সপিরিয়েন্স বলি, আমার এখানে যখন আমি দেখলাম আই হ্যাড এ জাপানিজ, হ্যাঁ, চাইনিজ, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, অস্ট্রেলিয়ান আমার সাথে রিপোর্ট করা শুরু করলো। আমার লাইফে কখনোই আমি বিভিন্ন ধরো সাউথ এশিয়ান রিপোর্টিং ইনটু মি, সাডেনলি আমি সারা পৃথিবীর লোকজন দেন আই হ্যাড এ ব্রেক রিপোর্টিং ইনটু মি। সো প্রথমে একটু ডন্টিং না, একটু ভয় লাগে যে আচ্ছা আমি বাংলাদেশি কেমনে কিভাবে করব। আসলে যেটা হয় যে দেন ইউ রিয়েলাইজ যে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে ওই কোয়ালিটি গুলো আছে। আমাদের মেন্টালি আমরা যদি আমাদেরকে অ্যাপ্লাই করতে পারি এবং আমরা যদি শিখতে পারি, এবং ওখান থেকে আমি শিখেছি, আমার সমস্ত কলিগ, সমস্ত টিম থেকে আমি কত শিখেছি, অসাধারণ কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। সবসময় মনে রাখবে যে নিজস্ব বলতে হবে যে আই উইল নট ফেল, মাথার মধ্যে এটা ঘোরাতে হবে কনস্ট্যান্টলি, তখনই এটা কাজে আসবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক কিছু জানলাম, ইউ সো মোটিভেটিং। এবং শাকিল বিশ্বাস আপনার কাছে সিক্রেট জানতে চেয়েছে, হোয়াট ইউ থিংক আর দ্য সিক্রেট বিহাইন্ড গেটিং টু ওয়্যার ইউ হ্যাভ গো টু? অনেস্টলি কোনো সিক্রেট নেই। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে এমন কিছু আমি করিনি। আমি হয়তো আমার যেটা হয়েছে যে অনেক বছর চাকরি করেছি, একটু ইন্টারন্যাশনালি চাকরি করেছি, আমার চুল কিছু সাদা হয়েছে, এগুলো হলো। আর এমন হুলস্থুল সিক্রেট কিছুই নেই। আমার যেটা হচ্ছে যে পার্সোনালি মনে রাখতে হবে, এই 23 বছর আমি চাকরি করাতে প্রত্যেক বছর, আমি সেটাই বলছিলাম না, প্রত্যেক অ্যাসাইনমেন্ট, প্রত্যেক জিনিসে আমি শিখেছি, কিছু না কিছু শিখেছি। এবং এটা যে একটু গদভাতা শোনাতে পারে যে কি বলে শিখছি, বাট আমি যদি কনস্ট্যান্টলি শিখতে পারি না কোনো কিছুতে, এবং তখনই কিন্তু মনে হয় যে আমি আমাকে আরেকটু গ্রো করিয়েছি। কারণ আমি যত শিখছি, যত লার্নিং আসছে, একটা জিনিস থাকে সবসময় মনে রাখতে হবে, বি এ লাইফ লং লার্নার। আমরা যখন সারা জীবন ধরে শিখতে থাকবো না, তখন ইউ রিয়েলাইজ যে কিভাবে সময় চলে যাবে, সময়ের সাথে সাথে সমস্ত কিছু চলে আসবে, এবং অটোমেটিকলি ফলো করবে। সো just be a lifelong learner, we have the confidence যে আমি শিখি, আমি ওটাকে অ্যাপ্লাই করতে পারবো, will always help you। এবং আরেকটা জিনিস যেটা আমার ইম্পর্টেন্ট হচ্ছে the value of values। সবসময় মনে রাখতে হবে যে নিজস্ব স্বকীয়তা, নিজস্ব একটা ভ্যালু থাকা উচিত, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেখানেই কাজ করি আমরা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো শাকিল ভাইয়া সিক্রেট কিন্তু ভাবে পাওয়া গেল না। তো সেক্ষেত্রে স্যার আপনার কাছে কি মনে হয় যে লাইফে সাকসেস হওয়ার মূল মন্ত্র কি, বা সাকসেস হওয়ার জন্য একজন মানুষের কি কি জিনিস দরকার? আমি জানি এই কোশ্চেনটা করলে অনেকে রিপ্লাই করে যে দেখো এক একজনের কাছে সাকসেস এর মিনিং আলাদা। তো সেই ক্ষেত্রে সাকসেস মিনিং অবশ্যই আলাদা, কিন্তু কর্পোরেটের ক্ষেত্রে আমি যদি সাকসেস হতে চাই, মানে আমার কর্পোরেট লাইফে আমি যেই গোলটাতে পৌঁছাতে চাই সেখানে পৌঁছানোর জন্য আপনার কি মনে হয় যে সেই সাকসেস এর জন্য আমাদের অ্যাকচুয়ালি কি করা উচিত, এবং সেই সাকসেস এর জন্য মূল মন্ত্র কি আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি আমাদের একটু বলতেন? আমার দু চারটা প্রিন্সিপাল আমি বলতে পারি। আমি ঠিক হ্যাঁ মূল হ্যাঁ, মন্ত্রগুলো না, sure, বাট আমি okay. আমার পার্সোনাল দু চারটা প্রিন্সিপাল করে আমাদের সবসময় মনে হতে হবে, এবং আমি সবসময় বলি যে তিনটে জিনিস, ডিউটি, অনার এন্ড পারপাস। ডিউটি মানে হচ্ছে আমাকে যেটা করা উচিত, অনার হচ্ছে আমি কি হতে পারি, এবং পারপাস হচ্ছে আমি কেন করছি। অ্যাবসলিউটলি। সো আমার মতে সবসময় মনে রাখতে হবে যে আমার একটা রেসপন্সিবিলিটি, ডিউটি থাকে, একটা অনার থাকে যেটা আমি লিভ আপ করতে চাই, এবং সেটার জন্য একটা ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে জিজ্ঞেস করা আমার পারপাস কি, কেন আমি এটা করছি। আমার নিজের একটা পার্সোনাল একটা পারপাস, একটা ভ্যালুস থাকা উচিত, এবং সেটার এগেনস্টে সবসময় একটা স্ট্রং একটা ভ্যালু সিস্টেম রাখতে হবে, ইম্পর্টেন্ট। এবং আমি যেটা বলছি, ইন্টিগ্রিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ভ্যালু সিস্টেম। ইন্টিগ্রিটি, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, এই সমস্ত ভ্যালু সিস্টেম একটা নিজস্ব তৈরি করতে হবে, কারণ ওটা যতই আমরা তৈরি করতে পারবো তত স্ট্রং বেস হবে। এবং এইটা যখন করছি, কিছু প্র্যাকটিক্যাল জিনিস মনে রাখতে হবে। বাই দ্য ওয়ে, একটা জিনিস আছে মার্ফিজ ল। হ্যাভ ইউ হার্ড অফ মার্ফিজ ল? Anything that can go wrong will go wrong. There is something called Murphy's law. So in life, always remember, there is always a Murphy, এবং মার্ফি ল সবসময় কাজ করে। সবসময় চিন্তা করতে পারছে এটা করার পর কি হচ্ছে, এবং এইটা যদি সাকসেসফুল না হয়, হোয়াট ইজ মাই প্ল্যান বি, এবং প্ল্যান বি যদি না হয়, হোয়াট ইজ মাই প্ল্যান সি। সো যেমন আমি বলি, আমরা যখন এইচএসসি পাস করি,
আমাদের অনেক প্ল্যান থাকে না যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো অথবা ডাক্তারি পড়বো অথবা এটা না করবো। যেমন আমার কি ছিল, আমার প্ল্যান এ ছিল, ওয়েল প্ল্যান এ ছিল বিজনেস পড়া, বাট আমার বাবা যেহেতু প্রেশার দিচ্ছিল আমাকে মেডিকেল পড়তে হচ্ছিল। কিন্তু আমি জানি যে আমার যদি আচ্ছা। মেডিকেলে না হতো, বিজনেসে না হতো, আমার ইয়ে ছিল যে ওগুলো কিছু যদি না করতে পারতাম, ভর্তি হতে পারতাম, আমি ইন্টারন্যাশনাল রিলেশনস পড়তাম, আইআর পড়তাম ঘ ইউনিটে, আচ্ছা। ঢাকা ইউনিভার্সিটি। আমি জানি না এখন কোন ইউনিটে আছে, প্রায় আইআর এত আছে, বছর আগে। আইআর সি ইউনিট আছে। সি ইউনিট, হ্যাঁ, তখন এটাকে ঘ ইউনিট বলতো। কেন বলতো আমাকে জিজ্ঞেস করো না, বাট ওটা আইআর এর যেত। তো আমাদের সেটা হচ্ছে যে সবসময় লাইফে অলওয়েজ হ্যাভ প্ল্যানস, হ্যাঁ, যে এটা অনেক কিছু মে নট গো, আমরা যেভাবে চিন্তা করছি সেভাবে যাবে না, তো আমাদের ব্যাকআপ প্ল্যানটা কি সেটা রাখতে হবে। যে খুব সামারাইজ ডিউটি, অনার এন্ড পারপাস, ওটা একটু ডিফাইন করো। এবং সেটার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে যে কনস্ট্যান্টলি রিমেম্বারিং দ্য ইম্পর্টেন্স অফ ভ্যালিউস, ভ্যালিউস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ফাইনালি আমার একটা হচ্ছে মার্ফিজ ল, এনিথিং দ্যাট ক্যান গো রং উইল গো রং, হ্যাঁ। সো অলওয়েজ রিমেম্বার যে জীবনে মার্ফি নামে ভদ্রলোক অথবা ভদ্র মহিলা সবসময় থাকে। সো অলওয়েজ প্রিপেয়ার ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ স্যার, ইট ওয়াজ সো ইনসাইটফুল। এন্ড স্যার, তাহলে আমাদেরকে একটা ওভারঅল সাজেশন দেন যে আমরা যদি এখন থেকেই মানে আমাদের ইউনিভার্সিটি লাইফ থেকে আমরা যদি মাল্টিন্যাশনাল, যাদের ড্রিম মাল্টিন্যাশনাল, তারা নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করতে পারে ফর মাল্টিন্যাশনাল? ও ইয়া, মানে মাল্টি ন্যাশনাল তো ওভারঅল আমার একটা জন্য সাজেশন। হ্যাঁ, so আমি আমি যেটা বলি যে সাজেশন হচ্ছে কি, আচ্ছা। মেক শিওর যে আমরা পরিপূর্ণ একটা ইন্ডিভিজুয়াল হতে পারি কিনা, যারা বই হুম। ছাড়াও অন্যান্য সমস্ত কিছু সম্পর্কে অ্যাওয়্যার হয়, হ্যাঁ, ইমপ্লিকেশন গুলো বুঝতে পারে। হ্যাঁ, যেমন আমার বাবা বলতো এবং আমাকে প্রতিদিন নিউজ পেপার পড়াতো, যখন আমি স্কুলে থাকতাম, এবং বলতো যে নিউজ পেপার পড়ে ইউ উইল বি মোর অ্যাওয়্যার। এখন তো ইটস মাচ মোর অ্যাক্সেসিবল, এত কিছু নলেজ যেটা অনলাইনে পাওয়া যাচ্ছে। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে যত বেশি এবং যেটা যার যেটা প্যাশন, হ্যাঁ, অনেকে ভিডিও দেখে শিখে বেশি, হ্যাঁ, অনেকে ব্লগস হুম। পড়ে শিখে বেশি। যেমন আমি পার্সোনালি, আমার পেছনে দেখলে নিশ্চয়ই একটু বোঝা যাচ্ছে যে অনেকগুলো বই আছে। হ্যাঁ, অনেক হ্যাঁ, তো বই আছে। অনেকগুলো বই আছে। তো আমি বই পড়তে পছন্দ করি, হ্যাঁ। আমি এখন এত পড়তে পারি না, আগে যে পরিমাণ পড়তাম, এখন এত সময় হয় না। এটা আমার খুবই খারাপ লাগে, বাট আমার যেমন পার্সোনাল প্যাশন হচ্ছে বই পড়া, কারণ বই পড়ে আমি অনেক অন্য জগৎ দেখতে পারি, হ্যাঁ, এটা আমাকে পার্সোনালি ইন্সপায়ার করে। সো ওইটা চেষ্টা করতে হবে যে আমরা কিভাবে বাইরের ওই কনটেক্সট গুলো নিয়ে আসতে পারি এবং আমাদের বিগের বিজনেস প্রবলেম অথবা এগুলোকে নিয়ে আসতে পারি, তখন সবসময় দ্যাট ক্রিয়েটস আ হোলিস্টিক ইন্ডিভিজুয়াল যেটা বিজনেসে কাজ করতে পারে। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইউর সাজেশন। এবং স্যার, আমরা একদম সর্বশেষ পর্যায়ে চলে এসেছি, এবং সর্বশেষ একটা কোশ্চেন হচ্ছে, আপনার যে 23 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স ফ্রম 1997, তো এই এক্সপিরিয়েন্স থেকে আপনি আমাদেরকে ও আমাদের ওয়াইএসএসসি তে যারা আছে তাদের জন্য, বা যারা এখন দেখছে তাদের জন্য, আপনি যদি কিছু বলে যেতেন, বা আপনার যদি কিছু সাজেশন থাকে। আহ, আচ্ছা। আমি আসলে এমন কিছু হই নাই যে আমি এত সাজেশন দেবো। আমার যেটা আশা এবং আশীর্বাদ থাকবে সবার জন্য, হ্যাঁ, যে আমি খুব যে এই যে সবাই ওয়াইসি মেম্বার যারা আছে, হ্যাঁ, সব শিখে আমাদের দেশকে কিভাবে আরো এলিভেট করে আরো বড় ভাবে উপস্থাপনা করা যায়, হ্যাঁ। আমরা একটা দেশ অনেক দূরে এসেছে, সবসময় মনে রাখতে হবে যে আমরা আমাদের কাজের মাধ্যমে কিভাবে আমাদের দেশকে একটু পরিবেশন করতে পারি, একটু বেটার রিপ্রেজেন্ট করতে পারি, করবে। রিপ্রেজেন্ট করতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, বিকজ এবং সবাই আই এম শিওর এখানে অনেকেই আরো বড় বড় ম্যানেজার্স, লিডার্স, এন্টারপ্রেনিয়ার্স হবে, হ্যাঁ। আচ্ছা। তো আমরা যাতে গ্লোবালি আমরা আমাদের দেশকে আরো বড় করতে পারি, কারণ দেশকে যখনই বড় করতে পারবো, হ্যাঁ, আমরা ইন্ডিভিজুয়ালি অনেক বড় হয়ে যাব। কারণ আমি চাই না আমি যখন বাংলাদেশ বলতাম তো আমাকে সবাই বলতো আচ্ছা এটা ঘূর্ণিঝড় আর দুর্ভিক্ষর দেশ, হ্যাঁ। আমি যখন ক্যারিয়ার শুরু করি যখনই এটা বলতাম তখন লোকজন এটা বলতো, হ্যাঁ, দ্যাট ইজ আর্লি 2000, লেট 90s, বাট আর্লি এখন 2000। কিন্তু ওই পার্সপেক্টিভটা চেঞ্জ হয়েছে, আই অ্যাবসলিউটলি, গেস। অ্যাবসলিউটলি। সো অ্যাবসলিউটলি এখন আমি যেটা চাই হচ্ছে যে ওই পার্সপেক্টিভ অনেক চেঞ্জ হয়ে গেছে না। এরপরে যে হুম হুম। পার্সপেক্টিভ সেটা হচ্ছে যে উই উইল লিড দ্য ওয়ার্ল্ড না। সো আমাদের এই নতুন জেনারেশন, হ্যাঁ, নতুন জেনারেশন তোমরা সবাই উইল টেক দ্য কান্ট্রি টু আ ডিফারেন্ট লেভেল, হ্যাঁ। আমরা যেটা করতে পারিনি তোমরা আরেকটা অন্য একটা লেভেলে সবাই নিয়ে যেতে পারবে। এবং আমার আশা এবং আমার আশীর্বাদ সবার জন্য সেটা রইবে। অলওয়েজ রিমেম্বার যে আমার ইন্ডিভিজুয়ালের চেয়ে দেশটা অনেক বড়, এবং দেশের কথা যদি চিন্তা করি, দেশকে যদি ভালোবাসি, আমাদের তখনই কিন্তু আমাদের নিজেদেরকে ওভাবে তৈরি করতে হবে যাতে
আমরা লিড করতে পারি। এবং আমি শিওর আমাদের প্রথম 50 বছরে আমরা সেই দুর্ভিক্ষ, খরা, দুর্ভিক্ষ এবং সাইক্লোনের দেশ থেকে এখন একটা খুব ভালো একটা যে পজিশনে এসেছি। অনেকটাই কাটিয়ে এবং উঠেছে। আমার ধারণা নেক্সট 50 ইয়ার্সে তোমরা দেশকে এমন জায়গায় নিয়ে যাবে যে আমরা গ্লোবালি উই উইল লিড অনেক কিছুতে। আমার সেই আশা থাকে। ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ স্যার। আশা করি আমরা হচ্ছে আপনারা যে আশা করেছেন আমাদের কাছে, যে প্রত্যাশা, সেটা পূরণ করতে পারবো আশা করি। এন্ড থ্যাংক ইউ সো মাচ স্যার ফর জয়েনিং উইথ আস ইন দিস সেশন, এন্ড ইট ওয়াজ রিয়েলি অ্যান ইফেক্টিভ সেশন। আই হোপ সবার সেশনটা অনেক ভালো লেগেছে। অনেকেই কমেন্ট করেছে, ইরা কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ স্যার, উই লার্ন এ লট ফ্রম টুডে সেশন থ্রু ইউ। অনেকেই থ্যাংক কমেন্ট ইউ সো করেছে মাচ। যে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি কমেন্ট গুলো দেখতে পাচ্ছেন স্যার? আমি কমেন্ট দেখতে পাচ্ছি, অনেক ধন্যবাদ। I mean everybody is so nice. Thank you so much for the lovely comments. But it's been a wonderful, আমার জন্য একটা অসাধারণ জিনিস। আমি আমার পার্সোনাল ইন্সপিরেশন হচ্ছে তোমাদের সবার, ইয়াং যারা আছো তাদের কাছ থেকে আই ড্র লট অফ ইন্সপিরেশন। কারণ তোমরা দেশের ভবিষ্যৎ। তোমাদের সাথে কথা বলে আমার নিজেকে অনেক ইন্সপায়ার্ড মনে হয়। তখন আমার মনে হয় যে আমি আরো কত কিছু করতে পারি। সেই জন্য বাট থ্যাংক ইউ সো মাচ, ইটস ওয়ান্ডারফুল। আমি সেশনে থাকতে পেরে খুবই আনন্দিত। থ্যাংক ইউ সো মাচ স্যার, ইউ আর টু মাচ হাম্বেল, যে আপনি এখনো বলেন যে না আমি এখনো তো কিছু করিনি, এখনো তো শিখিনি। বাট অ্যাকচুয়ালি উই নো ইউ ডিড আ লট এন্ড ইউ হ্যাভ সো মাচ এক্সপিরিয়েন্স। এবং সেই জিনিসটা থেকে কিন্তু আমরা শিখতে চাই, আমরা ইন্সপায়ার হতে চাই। এবং আই গেস সবার আজকে সেশনটা অনেক বেশি ভালো লেগেছে এবং সবাই সেটা কমেন্টও করছে। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর দিস গ্রেট সেশন, এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে, তোমরা যারা এতক্ষণ লাইভে ছিলে আমাদের সাথে। এন্ড hope you guys find this session so much effective and useful. And if you find this session useful, please do share with a friend যাতে তারাও বিষয়গুলো জানতে পারে এবং নিজেদের কনফিউশন গুলো ক্লিয়ার করতে পারে। তো আমি আর দেরি না করে সবাইকে আল্লাহ হাফেজ বলে আজকে সেশনটা শেষ করছি। অবশ্যই স্টে কানেক্টেড উইথ ওয়াইএসএসসি। সবাইকে আল্লাহ হাফেজ এবং থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আসসালামু সোহানা আলাইকুম। তোমার পরিচালনার জন্য। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ। বাই। থ্যাংক ইউ সো মাচ।